আমি ছোটটা দিয়ে যদি শুরু করি, এনসিপির এক নেতা গতকাল নির্বাচন কমিশনে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে জামাত ইসলামী ইতিমধ্যেই বাংলাদেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করেছে। তো এটা যে তারা বুঝতে পারছেন, এটা অত্যন্ত সুখবর। কিন্তু তাদের দলের ভেতরে এখনও এই নিয়ে আলোচনা হচ্ছে তারা জামাত ইসলামের সঙ্গে নির্বাচন ঐক্য করবেন, না বিএনপির সঙ্গে করবেন, নাকি তারা নিজেরা করবেন। তার জামাত ইসলাম যে আপনার ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করেছে বা রাষ্ট্রীয় পর্যায়ে গোটা জনসাধারণের উপর করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা নতুন কিছু না। তার রাজনীতিটাই এমন। তার কারণ হচ্ছে তারা শরিয়া আইন দিয়ে রাষ্ট্র চালাতে চান। এবং একই সঙ্গে আমি আপনি যুক্ত করে বললে সংক্ষেপে বলা যাবে যে তাদের ক্যান্ডিডেট কেমন হয়েছে। আপনি চিটগঙ্গের শাহজাহান চৌধুরীর কথাই আপনি মনে করুন। একদিকে পাটোয়ারির যে মন্তব্য, অন্যদিকে শাহজাহান চৌধুরী জামাতের প্রার্থী হিসেবে তার যে বক্তব্য, যদি বলছেন যে তার নির্বাচন এলাকায় নির্বাচনের সময়কালে কাদেরকে বলছেন, নির্বাচন যারা করবেন তার দলের তাদেরকে উদ্বুদ্ধ করছেন এই কথা বলে যে নির্বাচনের সময় বা এই সময়ে গোটা রাষ্ট্রীয় প্রশাসনকে তাদের কথায় উঠে বসতে হবে, তাদের কথায় মামলা হবে, তাদের কথায় মামলা প্রত্যাহার হবে। এইটা তো যেভাবেই আপনি ব্যাখ্যা করেন না কারণ এর চাইতে ফাঁসিবাদী তৎপরতা তো হতে পারে না। আওয়ামী লীগের চাইতেও কোনো ডিগ্রিতে তারা হলো বেশি চলে গেছে। এখন যেই তরুণরা এই বিগত একটা অভ্যুত্থানমূলক পরিবর্তনের পেছনে সাহসিকতার সঙ্গে দাঁড়িয়েছিল, তাদের যদি রাজনৈতিক আদর্শের এই অবস্থা হয়, সেটা দেশের জন্য খুব খারাপ। আপনি জামাত, আমাদের কাছে খবর আসছে যে উপজেলা পর্যায় পর্যন্ত, আমরা একদম গ্রামের খবর এখনো পাইনি সত্য কথা বলতে গেলে, সেটা হচ্ছে যে একদিকে তার নেতারা বলছে যে জামাত একটা আধুনিক রাজনৈতিক দল, জামাত তারা আধুনিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করবে। এমনকি কোনো নেতা প্রকাশ্যে টেলিভিশনে বলেছেন যে তারা শরিয়া আইনের পক্ষপাতী নয়। হ্যাঁ, কিন্তু তারা যে ডোর টু ডোর ক্যাম্পেইনের মধ্যে পরিষ্কারভাবে লোকদেরকে নানা ধরনের বিভ্রান্তির মধ্যে ফেলছে এবং তাদের একই সঙ্গে মনের আকাঙ্ক্ষার কথা বলছে, তারা শরিয়া আইনের কথা বলছে এবং নির্বাচনে তাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে ওই লোকগুলির ধর্মীয় জীবনে, আধ্যাত্মিক জীবনে, পরকালে কী কী উপকার হবে এবং তাদেরকে ভোট না দিলে তিনি কীভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এই সমস্ত কথাবার্তা তারা বলছে। এটা অত্যন্ত বেআইনি এবং আধুনিক রাজনীতিতে এগুলোর কোনো সুযোগ থাকা উচিত নয়, তারা এটা করছেন। আর বিএনপির দিক থেকে আমি শুধু দু তিনটা জিনিস আপনাকে বলবো। তারা নিজেরাই যাদেরকে এই পর্যন্ত মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যে একাংশ যে যোগ্য নয়, এটা তো বিএনপির বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলগুলির মধ্য দিয়ে দেখা যায়। আর যদি আমি আরেকটু সূক্ষ্মভাবে দেখি, ধরুন কমপক্ষে দুইজনের কথা পাবলিকলি এসছে যারা একজন পিএইচডি ডিগ্রি জাল হিসেবে প্রমাণিত হয়েছে, আরেকজনের গ্র্যাজুয়েশন ডিগ্রি জাল হিসেবে মামলা হয়েছে। এখন আপনি যদি ব্যাপারটাকে এইভাবে দেখেন যে এরা যদি জনসমর্থনের ভিত্তিতে এমপি হিসেবে বাংলাদেশের জাতীয় সংসদে নির্বাচিত হন এবং তারা সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবার অধিকারী হন, এই ধরনের তৃতীয় শ্রেণীর নৈতিকতা নিয়ে এই সমস্ত লোকেরা আপনার আমার জন্য আইন প্রণয়ন করবেন এবং সেই আইন মানতে আমরা বাধ্য থাকব। এর চাইতে দুর্ভাগ্যজনক কোনো কাজ কোনো একটা রাজনৈতিক দল আর এই দেশের চিন্তাশীল মানুষদের উপর চাপিয়ে দেওয়ার চেয়ে অপরাধ এটা হতে পারে না। আমি মনে করি এই সমস্ত নমিনেশন রীতিমতো অপরাধমূলক নমিনেশন। হ্যাঁ, যাদের কোনো নৈতিক কোনো স্ট্যান্ডার্ড নাই তাদের আইন প্রণয়ন করবার ক্ষমতা থাকা উচিত নয়। এইরকম অনেকগুলো নমিনেশন বিএনপিরও হয়েছে যাদেরকে নাম উচ্চারিত হলে আপনার মনে কোনো সম্ভ্রমের তৈরি হবে না, হ্যাঁ, কোনো সমীহের কথা তৈরি হবে না এবং এই লোক আইন প্রণয়ন করলে আপনি উপকৃত করবেন এটা মনে হবে না। তো ফলে এইটা হচ্ছে এই মুহূর্তের শাসক শ্রেণীর যে অন্তর্গত গণতান্ত্রিকতা তারই প্রমাণ। বাট এই কথার অর্থ এই নয় যে তারপরেও আমাদের যে এই সমস্ত লোককে নির্বাচিত করে কী লাভ হবে, কারণ ওই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে আবার এদেরকে জবাবদিহিতার আওতায় আনা তুলনামূলকভাবে এই মুহূর্তে যে সরকার প্রতিষ্ঠিত আছে যার কোনো জবাবদিহিতা নাই, তার চাইতে সামান্য উন্নততর ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। আরেকটা প্রসঙ্গে আমি একটু আপনার মতামত চাইব যে বহুল আলোচিত পিলখানা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের তদন্তের জন্য বর্তমান সরকার একটা তদন্ত কমিশন গঠন করেছিল, সেই কমিশন রিপোর্টও দিয়েছে। তো আমি এই রিপোর্ট সম্পর্কে আপনার মতামত শুনতে চাই। দেখুন, এই প্রথম দিন থেকে এই দেশের সব সাংবাদিকের মতো আপনি আমিও এইটা নিয়ে তো সম্পর্কিত, এইটা নিয়ে উদ্বেগ। কিন্তু যেই কমিশনটা এর আগে দুটো রিপোর্ট হয়েছিল, দুটি রিপোর্ট, একটা হচ্ছে হোম মিনিস্ট্রি আর একটা আর্মি নিজেদের ভিতর থেকে করেছিল, যেটা এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে করেছিল। এই দুটো রিপোর্টই তখন বলেছিল যে তাদের যে টার্মস অফ রেফারেন্স ছিল, যেইটুকু তাদেরকে তদন্ত করবার এখতিয়ার দেওয়া হয়েছিল সেই এবং যেই সময় দেওয়া হয়েছিল সেই এখতিয়ারের ভিত্তিতে তার যেটুকু পেয়েছে সেইখানে সিপাহীদের ভিতরে কতগুলি ক্ষোভের কারণে তাদের বিস্ফোরণ ঘটেছে এই পর্যন্ত বলেছে। বলবার পরে কিছু রাজনৈতিক সংশ্লিষ্ট কথাও তাদের রিপোর্টে এসেছিল, যদিও দুইটার একটাও আনুষ্ঠানিকভাবে পাবলিক তারা করেননি পুরো রিপোর্টগুলো। কিন্তু এটা আমরা জানি দুটো কমিটি,
আরও তদন্ত করে সত্যিকারের সমস্ত ঘটনা উদ্ঘাটন করবার প্রয়োজনীয়তা বোধ করেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার সেটা করতে দেয়নি। এই সময় সেই উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, এটা অত্যন্ত ভালো কাজ হয়েছিল সেটা আমরা মনে করি। কারণ এটার কারণে বহু মানুষের, শুধু অফিসার্সদের জীবনে যায়নি, এই পরবর্তীকালে বহু সৈনিকদেরকে যারা জড়িত ছিল, তাদের কিছু সত্যিকারের ছিল, যারা সত্যিকার অর্থে ছিল না, তাদেরকেও তাদের প্রায় জীবন বিপন্ন হয়েছে। তারা সারা জীবনের জন্য নানা ধরনের একটা বিপর্যয়মূলক অবস্থার মধ্যে পড়েছেন। তো ফলে এটা হওয়া খুব দরকার ছিল। নিঃসন্দেহে আগের দুটো রিপোর্টের তুলনায় এই রিপোর্টের গভীরতা বেশি, দুটো দুর্বলতা আছে, আমি সেটা আলাপ করছি। সেটাই বরং আগে আলাপ করি নাই। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগকে দল হিসেবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তারা উত্থাপন করেছেন, এবং তার যথেষ্ট এই শুধু তাই নয়, এই অপারেশনটা, এই ভয়াবহ রাষ্ট্রবিরোধী অপারেশনকে আবার কোঅর্ডিনেট করবার জন্যে তাদেরই একজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই রিপোর্টে এই দাবি করা হয়েছে। এর চাইতে দুর্ভাগ্যজনক একটা ঘটনা একটা স্বাধীন দেশে করতে পারে না। স্বাধীন কথাটা কেন তুললাম? এই কারণে যে তারা নাম প্রকাশ করে নাই, আমি দাবি করব নাম পরিষ্কার করে বলতে, যে এই ঘটনার সঙ্গে একটি বিদেশি রাষ্ট্র পরিষ্কারভাবে বললে যেটা বোঝায় সেটা হচ্ছে ভারত। কারণ এই ভারতের সংশ্লিষ্টতার কথা তখন থেকে আলোচনা হচ্ছিল, সমাজের একাংশের মধ্যে এটার মধ্যে জড়িত ছিল। এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, অফিসারদের বিরুদ্ধে, একটা জাতীয় সশস্ত্র বাহিনীর অফিসারদের বিরুদ্ধে, একই সঙ্গে একটা বর্ডার গার্ড যারা সারা দেশের ফিজিক্যাল সার্বভৌমত্ব রক্ষা করবার জন্যে নিয়োজিত থাকে, সেইটাকে দুর্বল এবং ধ্বংস করবার জন্যে যদি এই দেশেরই কোনো রাজনৈতিক দল এবং সরকার বিদেশি কোনো সরকারের সঙ্গে জড়িত থাকে, তাহলে সেইটার শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ। এইটা শিউরে ওঠার মতন, এটা অবিশ্বাস্য যে একটা দেশে নির্বাচিত কিংবা অনির্বাচিত যে কোনো সরকারি কাজ পারে কেমনে। তবে এটা একটা দুর্বলতা আছে সিদ্ধান্ত টানবার জন্য। যাদের সঙ্গে কথা বলবার প্রয়োজন, যেমন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে, কিংবা যিনি কোঅর্ডিনেট করেছিলেন তার সঙ্গে তদন্ত কমিশনের কথা বলার দরকার ছিল। নাহলে স্ট্যান্ডার্ড একটা কনক্লুশন ড্র করা সম্ভব না, কারণ তাদেরও রাইট ডিফেন্স আছে এই অভিযোগের।